সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস নেব তোমাদের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের কাজশক্তি ও ক্ষমতা অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো কুয়া বা চৌবাচ্চা খালি করা সম্পর্কিত বেসিক। প্রথমে আমরা বেসিকটা বুঝবো, আর এই বেসিকটাকে আমি দুইটা পার্টে ভাগ করছি। আজকের পার্ট হলো আমার নাম্বার 1, পরবর্তী পার্ট হলো 2। অর্থাৎ এই দুইটা পার্ট শেষ হওয়ার পর আমরা সৃজনশীল কোশ্চেন বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করব। দেখো, এই কুয়া বা চৌবাচ্চা খালি করা সম্পর্কিত যে বেসিক, সেটা শুরুতে আমি লিখছি ভরকেন্দ্রের উলম্ব সরণ। তো আমাদের ভরকেন্দ্র কী সেটাও আমাদের জানতে হবে, উলম্ব সরণটা কী সেটাও আমাদের জানতে হবে। এখন সরণটা কী জানি আমরা, ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে সবসময় উপাংশে ভাগ করা যায়, একটা অনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। তো এই সরণটাকেও আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হলো অনুভূমিক সরণ আর হলো উলম্ব সরণ। দেখো, এটা ভূমি, তুমি এটা ধরে নিলে এটা ভূমি। তো এই ক্ষেত্রে তুমি এখানে একটা বস্তু আছে, ভূমির এই দিকে সমান্তরাল এই দিকে নিলাম, তার মানে বস্তুটা কোন সরণ হইতেছে? অবশ্যই অনুভূমিক সরণ। এখানে কোন সরণ হচ্ছে? অনুভূমিক সরণ। এই বস্তুটাকে যদি তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিতাম, তাহলে সেই ক্ষেত্রে তার সরণ হইতো উলম্ব সরণ। তাহলে আমরা অনুভূমিক সরণ কোনটা, উলম্ব সরণ কোনটা সেটা বুঝলাম। এখন আসো আমরা দেখি ভরকেন্দ্র কী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভরকেন্দ্র বোঝানোর আগে আমি একটা কথা বলি বা একটা লাইন বলি। এই ভরকেন্দ্রের সংজ্ঞাটা, যে ভরকেন্দ্র ক্ষেত্রে কোনো একটা বস্তু যখন ভাববা তুমি, সেই বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বা কণার সমন্বয়ে গঠিত। এখন সেই কণার ভিতর এমন একটা কণা বা বিন্দু আছে যেখানে ওই বস্তুটার সমস্ত ভর পুঞ্জীভূত আছে, আমি ভাবতে পারি। সেই বিন্দুটাই হচ্ছে হলো আমার ভরকেন্দ্র। এখন তুমি এই ভরকেন্দ্র মনে রাখার জন্য একটা কথা ভাবতে পারো, সাম্যবিন্দু। কি ভাবতে পারো তুমি? সাম্যবিন্দু। এখন এই সাম্যবিন্দুটা বোঝানোর জন্য আমি মার্কারটাকে ব্যবহার করব। দেখো, মার্কারের উপর তার ওজনের সমান পরিমাণ বল আমি প্রয়োগ করছি। কোন জায়গায় প্রয়োগ করছি? এই জায়গায়। আমি কি এই সাইডে প্রয়োগ করছি? করি নাই। এই সাইডে। এখন এই সাইডে সম পরিমাণ বল প্রয়োগ করে আমি কি রাখতে পারতাম সাম্য অবস্থায়? রাখতে পারতাম না। এখন এই জায়গায় তার সম পরিমাণ বল প্রয়োগ করার প্রেক্ষাপটে সে সাম্য অবস্থায় আছে। তার মানে এই পয়েন্টটাই হচ্ছে তার জন্য সাম্যবিন্দু বা ভরকেন্দ্র। এখন দেখো, সে এটা কিভাবে আছে, এই পাশের ওজনটা নিচে দিকে কাজ করে, এই পাশের ওজনটাও নিচে দিকে কাজ করে, দুইটা পাশের ওজন সমান। সেই কারণে আমি ঠিক মাঝখানে বল প্রয়োগ করে মার্কারটাকে সাম্য অবস্থায় রাখতে পারতেছি। এটাকে বোঝানোর জন্য আমি তোমাদের বেঞ্চের কথা ভাবতে পারি। দেখো, এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ। এই বেঞ্চটাকে তুমি এই পাশ থেকে তুলতে পারবা না, বা তুললে অনেক কষ্ট হবে। এই পাশ থেকে তোমাকে তোলা অনেক কষ্ট হবে। কিন্তু ঠিক সেন্টার পয়েন্টে যদি যাও, যার এই পাশে ভর আর এই পাশে ভর সমান, অর্থাৎ এমন একটা পয়েন্টের কথা ভাবতেছি, এই পাশে বেঞ্চের ভর, এই পাশে ভরটা সমান, তার মানে এর ভর ভ্রামকের সমষ্টি 0। এই পয়েন্টটাই যদি তুমি তুলো, তাহলে খুব অল্প বল প্রয়োগ করেই তুমি বেঞ্চটাকে উপরে উঠাইতে পারবা। তার মানে দেখো, তুমি ভরকেন্দ্র আমাদের খোঁজা কেন প্রয়োজন হচ্ছে? আমরা খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে বেশি পরিমাণ কাজ পাচ্ছি, বা মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। সেই কারণে আমাদের ভরকেন্দ্রটা প্রয়োজন হয় বা সাম্যবিন্দু প্রয়োজন হয়। তাহলে ভরকেন্দ্র আমরা দেখলাম যে আসলে মূলত একটা সাম্যবিন্দু, যেখানে থেকে তাকে আমরা, অর্থাৎ সেই বিন্দুতে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটাকে আমরা সাম্য অবস্থায় রাখতে পারি। ওয়ান কাইন্ড অফ, তোমার কাছে মনে হতে পারে যে এরকম এরকম, যে দেখো এইভাবে। তাহলে আমরা ভরকেন্দ্র কি সেটা দেখলাম। এখন আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই ভরকেন্দ্রের উলম্ব সরণটা একটু বুঝি। দেখো, এরকমভাবে আমি একটা লাঠি বা যে কাঠের যে কোনো একটা খণ্ড কথা ভাবলাম। তো সেটা অবশ্যই সুষম গুণত্বের। কি গুণত্বের? সুষম গুণত্বের। তার মানে
এটাকে আমরা এখন ভাববো হলো দৃঢ় বস্তু। আবার দেখো এরকমভাবে আমি একটা রিংয়ের কথা ভাবলাম। আবার আমরা আরেকটা ভাবতে পারি যে এরকমভাবে একটা টর্চ লাইটের কথা ভাবতে পারি। আমি তিনটা জিনিস এখানে প্রেজেন্টেশন করতেছি। এটা একটা লাঠি বা কাঠের একটা খণ্ড, এটা মেয়েদের চুড়ি, এটাকে তুমি ভাবো হলো কাঠের খণ্ড, কাঠ, এটাকে ভাবো তুমি চুড়ি, এটাকে বলো টর্চ লাইট। এখন আমরা এদের ভর কেন্দ্র কোন জায়গায় আছে প্রথমে সেটা ভাববো, তারপরে তার উলম্ব সরণটা দেখার চেষ্টা করব। দেখো এটা যদি সুষম হয় তাহলে এটা ভর কেন্দ্রটা ঠিক কোন জায়গা হবে? মাঝখানে। তার মানে তুমি এইভাবে আর এভাবে, এই সাইড দূরত্ব এই সাইড দূরত্ব, আর এটার মাঝখান দিয়ে দিলাম, তার মানে ভর কেন্দ্র হচ্ছিল আমার এটা। এবার মেয়েদের হাতের চুড়ি বা অনেকে আমরা রিং পরি, ঠিক মাঝখানে তার ভর কেন্দ্র। এবার আসো টর্চ লাইটের ক্ষেত্রে। দেখো এই টর্চ লাইটের ক্ষেত্রে দেখো তুমি যদি এইখানে বল প্রয়োগ করো তাহলে এটা কি তুমি সাম্যাবস্থায় রাখতে পারবা? পারবা না। এই পাশে বল প্রয়োগ করলে সাম্যাবস্থায় রাখতে পারবা? অর্থাৎ নিচের দিকে বল প্রয়োগ করবা তুমি, এখানে পারবা না। হয়তো এই পয়েন্টে রাখলে, অর্থাৎ এখান থেকে উপরের দিকে বল প্রয়োগ করলে টর্চটা সাম্যাবস্থায় থাকতে পারে। তার মানে এই পয়েন্টের ঠিক এই পয়েন্টটা হচ্ছে তার জন্য ভর কেন্দ্র। এখন আমাদের এখানে বলা হয়েছে যে ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে দেখি আমরা ভর কেন্দ্রের উলম্ব সরণটা কীভাবে হয়। বস্তুটা এখানে আছে, এই পর্যায়ে আছে, বস্তুটাকে তুমি একটা কাজ করলা, এখানে নিলা, এখানে থেকে এখানে নিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এটার আদিবিন্দু, অর্থাৎ এটার আদিবিন্দু এই পর্যায়ে যখন ছিল এই পয়েন্ট আর এই পয়েন্ট, সরণ এতটুকু হয়েছে। অথবা এইটার ক্ষেত্রে যদি তুমি ভাবো এটা লাস্ট পয়েন্ট, এই ক্ষেত্রে তার লাস্ট পয়েন্ট, সেটাকে ধরলা তুমি এইচ, এখানে ধরলা তুমি এইচ। এবার আসো যে এটার ভারকেন্দ্র কোন জায়গায়? এই পয়েন্টে। এটার এ ভারকেন্দ্র এখানে, তার মানে তারও সরণ হবে এইচ। অর্থাৎ এখানে বস্তুটা ছিল এভাবে, বস্তুটাকে কী করছে আমি উপরের দিকে নিছি, সেক্ষেত্রে তার প্রত্যেকটা বিন্দুর সরণ কী হয়েছে? এইচ পরিমাণ। দেখো এটা এ নিচে ছিল, এ নিচে এইচ, উপরে উপরে এইচ, ভারকেন্দ্র এইচ। তার মানে বস্তুটা এভাবে ছিল, তুমি এভাবে উপরে উঠেছো একদম স্ট্রেট, কোনো আঁকা বাঁকা নাই। আমার এখানে যদিও আঁকা বাঁকা হয়েছে তুমি বুঝে নেবে কি স্ট্রেট, যে এভাবে ছিল তুমি ধরে এভাবে উঠেছো। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর সরণ উলম্ব দিকে একই হয়েছে। তার মানে তার ভরকেন্দ্রের উলম্ব সরণ এখানে কত হয়েছে আমরা ভাবতে পারি? এইচ পরিমাণ হয়েছে। তার ভরকেন্দ্রের উলম্ব সরণ কত হয়েছে এখানে? এইচ। এটাকে আমরা একটু ব্যতিক্রম ভাবতে পারি। দেখো কিভাবে, এভাবে আসছে। এখন আমরা এখানে কীভাবে উঠাইছিলাম? উপরের দিকে। এখন আমরা আমাদের প্রয়োজন হতে পারে ওভাবে না উঠানের, কি এভাবে উঠাইলাম। দেখো তুমি এভাবে ছিল, এটাকে আমি এভাবে উঠালাম। তার মানে আমরা ভাবতে পারি কিভাবে, যে এইভাবে ছিল, সেটাকে কি করলাম আমি এইভাবে উঠে দিলাম। আগের অবস্থায় দেখো তার ভারকেন্দ্র কোন জায়গায় ছিল? এই পয়েন্টে। এই পর্যায়ে তার ভারকেন্দ্র কোন জায়গায় থাকবে? একই পয়েন্টে। কিন্তু তার সরণ হয়েছে কতটুকু? এই যে এতটুকু। তার কারণ এটা যদি তার জন্য সাম্য অবস্থা হয়, এই পয়েন্টটা তার জন্য সাম্য অবস্থা। তাহলে দেখো এখানে থেকে তার উচ্চতা কতটুকু হইতেছে? এখান থেকে কতটুকু উচ্চতা? ধরে নাও তুমি এইচ। তার মানে তার ভারকেন্দ্রের সরণটা কতটুকু হয়েছে? এখানে এইচ পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভরকেন্দ্র বা ভারকেন্দ্র একই জিনিস। ভারকেন্দ্র হলো অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। যেখানে অভিকর্ষ ত্বরণ নাই সেখানে ভারকেন্দ্র নাই। আর ভরকেন্দ্র অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না। তুমি এই মহাবিশ্বের যে কোনো জায়গায় যে কোনো বস্তুকে নিয়ে যাও, তার ভরকেন্দ্রের পরিবর্তন হবে না, কিন্তু তার ভারকেন্দ্রে পরিবর্তন হবে। কারণ ভারকেন্দ্রটা অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এখন আসো আমরা একটা ইটের কথা ভাবি। আমরা তো ইটের ক্ষেত্রে আমরা জানি তার দৈর্ঘ্যটাকে তুমি একটা ধরতে পারো এল, প্রস্থটাকে তুমি ধরো হলো পি, আর এটা পুরুত্বটাকে ধরো তুমি টি। তাহলে একটা ইটের কথা ভাবলাম আমরা বোঝার সুবিধাতে যে কাজটা করব, যে ইটটা এরকম,
তাহলে ইট যদি ঘনত্বটা সুষম হয় তার ভারকেন্দ্র কোন জায়গায় থাকবে? ঠিক মাঝখানে। আর এটাকে যদি তুমি ভূমির উপরে রাখো, তুমি কি কোনো কাজ করছো? অর্থাৎ তুমি এটাকে ভূমির উপরে রাখছো, এই ক্ষেত্রে তোমার কোনো কাজ হয় নাই। এই ক্ষেত্রে দেখো তুমি একটা জিনিস যে mg ইন্টু 0। আবার এই ইটটার উচ্চতা আমরা ধরে নিলাম h। কি ধরছি আমরা এখানে? h পরিমাণ। একই উচ্চতা বিশিষ্ট আর একটা ইট তুমি এখানে সেট আপ দিলা, তার ভরকেন্দ্র কোনটা? এটা। তার মানে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের উচ্চতা দূরত্ব হলো আমার h, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হলো h। তার মানে তার ভারকেন্দ্র থেকে ভারকেন্দ্রের যে দূরত্ব সেটা কত হবে? h। তার মানে প্রথম ইটের ক্ষেত্রে তোমাকে কোনো কাজ করতে হয় নাই, কারণ কি? তার ভারকেন্দ্রের কোনো সরণ হয় নাই। কিন্তু যখন তুমি আর একটা ইট সেট আপ দিতে গেছো এখানে, মানে এই ইটের উপর, তখন তার ভারকেন্দ্রের সরণ কত করতে হয়েছে? h। সেই ক্ষেত্রে তার কাজ হয়েছিল আমার W1 = mg h। এটাকে ধরতে পারি আমরা কত? এটাকে ধরলাম আমরা W2, এটাকে ধরলাম W1। পরে আসো তুমি আর একটা ইট বসাইলে, একই উচ্চতা বিশিষ্ট, সব কিছু এক, কোনো চেঞ্জ নাই। সেই ক্ষেত্রে দেখো যে সাম্যবিন্দু কোনটা আমাদের? এটা। তাহলে এটা থেকে তার কতটুকু হয়েছে? h। এই ক্ষেত্রে হয়েছিল তার 2h। তার মানে এইটা, এই দুইটা ইটের উপরে তোমাকে বসাইতে তোমার উলম্ব দিকে যে সরণ হয়েছে সেটা কত? 2h পরিমাণ। তার মানে সেটা করতে কাজ হয়েছিল আমার mg 2h। দেখো 1 নম্বর ইট এখানে আমরা শূন্য বসাইছি। 2 নম্বর ইটের ক্ষেত্রে কত? শুধু h। 3 নম্বর ইটের ক্ষেত্রে কত? 2h। তার মানে এইরকমভাবে যদি n সংখ্যক ইটের কথা ভাবি আমরা, কি সংখ্যক? n সংখ্যক। তাহলে এই পয়েন্টে থেকে এই পয়েন্টে তার ভারকেন্দ্রের সরণ হবে n-1 h। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। কথাটা আমি আবারও বলি, দেখো প্রথম ইটটার ক্ষেত্রে তোমার ভারকেন্দ্রের সরণ হয় নাই, তাহলে W1 mg × 0। দ্বিতীয় ইটটার ক্ষেত্রে তার ভারকেন্দ্রের সরণ হয়েছে h, W2 কত? mg h। এখানে আমরা কি করতেছি? একটা ইটের উপর আর একটা ইট সেট আপ দিতেছি। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কাজ করতেছি, সেখানে অভিকর্ষ বল, আবার সাথে কি? ভারকেন্দ্রের সরণ। দ্বিতীয় ইটের ক্ষেত্রে কত হয়েছে আমার? 2h। কিন্তু সরি, এটা হলো 3 নম্বর ইট। 3 নম্বর ইটের ক্ষেত্রে আমার সরণ হয়েছে কত? ভারকেন্দ্রের 2h। কাজ হয়েছে কত? mg 2h। তার মানে 2 নম্বর ইটের ক্ষেত্রে শুধু h, 3 নম্বর ইটের ক্ষেত্রে কত? 2h। তার মানে আমার ইট সংখ্যার উপর থেকে যদি আমি 1 বাদ দেই, সেটা হচ্ছে আমার ভারকেন্দ্রের সরণ। ইট সংখ্যা থেকে যতগুলো ইট আমরা বসাইতে থাকবো পরপর, ওই টোটাল ইট সংখ্যা থেকে যদি আমি 1 বাদ দেই, সেটার সাথে h গুণ করি, সেটা হবে আমার ভারকেন্দ্রের বা ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাহলে দেখো আমি এখানে লিখছি n সংখ্যক ইট। এটা কত সংখ্যক ইট? n সংখ্যক। স্টেপ বাই স্টেপ আমি সাজাচ্ছি। তাহলে তার ভরকেন্দ্রের সরণ, উলম্ব সরণ কত হবে? n-1 h। এটা কৃতকাজ হবে W এর n-1 h, সাথে কি থাকবে আমার? অবশ্যই mg। তাহলে এই n সংখ্যক ইটের ক্ষেত্রে আমরা কৃতকাজ আমরা কী করতে পারি বা হিসাব করতে পারি? W লিখতে পারি W1 প্লাস লিখতে পারি W2 প্লাস W3 প্লাস ডট ডট WN লিখলাম আমরা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কোনটা আমার? এটা। তাহলে লিখলাম আমি mg × 0। W2 কোনটা আমার? mg h। W3 mg 2h ডট ডট। তারপরে হলো আমার WN mg n-1, সাথে থাকতেছে আমার h। প্রথমটা তো আমার শূন্যই, তাহলে ওটাকে আমরা বাদ দিতে পারি। এখানে লিখতে পারি mg h, তারপর লিখতে পারি mg 2h প্লাস ডট ডট mg n-1 h। এই ক্ষেত্রে দেখো আমরা আর কি কি করতে পারি? এখানে থেকে আমরা mgটাকে সাথে এইচটাকে কমন নিতে পারি। তার মানে এখানে থাকে কত আমার? 1, এখানে থাকে কত? 2 ডট ডট n-1, এখানে দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ক্ষেত্রে দেখো এই সম্পর্কিত একটা আমরা সূত্র পড়ে আসছি 9-10-এ। তাহলে আমরা এটা লিখতে পারি mg h n
n - 1/2